হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার রয়েছি। আজকে এবিটি এর যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার পেজ নম্বর 53 এর সলিউশন নিয়ে। আগের ভিডিওতে তোমরা এবিটি এর 1 নম্বর যে স্কুলটা ছিল তার সলিউশন দেখেছো। এই পর্বে পেজ 53 এর যে প্রশ্নগুলো রয়েছে এটা একটু লেন্দি হবে, আগে থেকে একটু বলে দিচ্ছি, কারণ এখানে যে কোশ্চেনগুলো আছে একটু অন্য ধরনের। তা যাই হোক, তোমাদের ভালো করে সবগুলো শিখতে হবে যাতে করে কোনো রকম অঙ্ক তোমাদের ধারণার বাইরে যেন না আসে। তাই একটু বলে দিই, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে তোমরা সেরা প্রস্তুতি এই প্ল্যাটফর্ম থেকে সেরে ফেলতে পারো। আর একটু বলি যে এখানে সমস্ত কন্টেন্ট তোমাদের জন্য ফ্রিতে রয়েছে, তার জন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। তা এই পরিশ্রমটা সার্থক হবে যদি তোমাদের রেজাল্টটা খুব ভালো হয়। আর তোমরা যারা ভিডিওগুলো দেখছো কমেন্ট না করে স্কিপ করো না, আর পুরো ভিডিওটাই দেখো, তবে তোমরা ভালোভাবে কন্টেন্টটা মূল অর্থ বুঝতে পারবে। তা যাই হোক, বেশি কথা না বলে আমি যে পেজ 53 যে কোশ্চেন রয়েছে তার সলিউশনের দিকে এগোচ্ছি। তা প্রথমে দেখো, একের দাগে যে একের অঙ্কটা রয়েছে, পেজ নম্বরটা একটু উল্লেখ করে দিই। এবিটিএ পেজ হচ্ছে 53 এর সলিউশন আজকে করব। তা প্রথম যে অঙ্কটা রয়েছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমান একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা রয়েছে 5000 ইন্টু 11/10 এর হোল কিউব। এতজন হলে যে চারটে অপশান রয়েছে সেই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে। তাই একটু এটাকে আমি ডিটেলসে ভেঙে ফেলি, তাহলে বুঝতে পারবে যে চারটে অপশানের মধ্যে কোনটা আসবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 5000, 11কে লিখছি 1 + 10/10 তার হোল কিউব। এবার যদি 10 দিয়ে ভেতরটাকে ভাগ করি কি আসবে? 1/10 প্লাস 10কে 10 দিয়ে ভাগ করলে 1 তার হোল কিউব। এবার একটু গুছিয়ে লিখবো এটাকে। 1টাকে আগে লিখছি, 1/10 আছে, তাকে কি লিখবো? 10/100 তার হোল কিউব। দেখো ডিফারেন্সটা কি এসছে না, এক্ষেত্রে ছিল 1, তাকে আমি করলাম 10। সাপোজ মনে করো 10 দিয়ে গুণ করেছি, আর নিচে 10 ছিল, তাকেও যদি 10 দিয়ে গুণ করি 100 হবে। বা কেন এইরকম ফরম্যাটে সাজাতে চাইলাম? দেখো, সমহার বৃদ্ধি বা সমহার হ্রাসের ক্ষেত্রে ফর্মুলাটা কেমন আসে? P × 1 + R/100 হোল টু দ্য পাওয়ার n, এইরকম আসে। তা যদি বাড়ে সেক্ষেত্রে প্লাস হবে, কমলে মাইনাস হবে। এক্ষেত্রে বেড়েছে, তাহলে দেখো এক্ষেত্রে এটার সঙ্গে কম্পেয়ার করলে এটা মূল অর্থ কি? যে পি একটা বিষয়বস্তু ছিল, সে কোনো কিছু মূলধন হতে পারে, কোনো সংখ্যা হতে পারে, কোনো একটা কোয়ান্টিটি, সেটা R% রেটে বাড়ছে। n বছর পরে কত হবে সেটাই হচ্ছে এই ফর্মুলা। তার সঙ্গে কম্পেয়ার করলে দেখো এক্ষেত্রে আমরা ঘটনাটা কি বলবো? যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতি বছর 10% হারে বাড়ছে। তার মানে এখানে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে দেখো অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যেখানে বলা আছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে? অপশান সি। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 2 অঙ্কে ABCD ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয়? তা আমি চারটে অপশান আগে লিখব, তারপর দেখাবো যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। তা দেখো চারটে অপশানের মধ্যে অপশান এ তে রয়েছে a² - b² ইন্টু c² - d² সমান b² - c² এর হোল স্কোয়ার। অপশান বি তে রয়েছে b - c এর হোল স্কোয়ার প্লাস c - এর হোল স্কোয়ার প্লাস b - d এর হোল স্কোয়ার সমান a - d এর হোল স্কোয়ার। অপশান সি তে রয়েছে a + b, c + d, d + a ইকুয়াল টু ab + bc + cd। ডি তে রয়েছে a² + b² + c² ইন্টু b² + c² + d² সমান ab + bc + cd এর হোল স্কোয়ার।
তাই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক নয় সেটা জানতে চেয়েছে, সত্য নয়। তা দেখো একটু ভালো করে বুঝতে হবে যে এক্ষেত্রে পাওয়ারটা দেখো বি স্কোয়ারের স্কোয়ার, মানে হাইয়েস্ট পাওয়ারটা আসবে 4। আচ্ছা বাম দিকে দেখো এ স্কোয়ারের সঙ্গে তুমি যখন সি স্কোয়ার গুণ করছো, পরপর তো গুণ হবে, এর পাওয়ারটা 2 এর পাওয়ারটাও 2, আলটিমেট পাওয়ারটা কত আসবে? পাওয়ার আসবে 4। তাহলে দুই দিকে দেখো সেম পাওয়ার আসছে। অপশান বিতে দেখো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে হাইয়েস্ট পাওয়ারটা আসছে 2। আর ডান দিকে দেখো এক্ষেত্রেও এ স্কোয়ার আসবে, আমরা যদি ভেঙে ফেলি তার মানে দুই দিকে পাওয়ারটা আসছে 2, সেটাও সেম। এবার সিটা বাদ দিয়ে আমি ডিতে যাচ্ছি। ডিতে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এর পাওয়ারটা 2 এর পাওয়ারটা 2, গুণ করলে চলে আসছে 4। আর এই ক্ষেত্রে দেখো এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, এর পাওয়ারটাও 1 আছে, 1 + 1 = 2, আর 2 এর স্কোয়ার মানে চলে আসছে 4। তাহলে এই যে তিনটে এ বি ডি তিনটে যে পেলাম দেখো, তার বাম দিক ডান দিকে পাওয়ারটা ঘাতটা সমান। অপশান সি যেটা আমি বাদ দিয়েছি সেটাই দেখো, এখানে কিছু নেই, মানে 1 পাওয়ার, এখানেও 1 এখানেও 1, তাহলে যোগ করলে কত আসছে? পাওয়ারটা আসছে 3। আর এক্ষেত্রে দেখো পাওয়ারটা আসছে 1 + 1, এরও পাওয়ার কিছু নেই, মানে 1, বির পাওয়ারটাও 1, তার মানে আলটিমেট পাওয়ারটা আসছে 2। তাহলে নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ যে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? অবশ্যই সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কেননা এক্ষেত্রে পাওয়ারটা 3 আসছে আর ডান দিকে পাওয়ারটা 2 আসছে, তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। 3 প্রশ্ন বলেছে নিচে কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ কিন্তু সর্বসম নয়? তাহলে দেখো বলেছে সদৃশ, দেখতে একই রকম হবে কিন্তু সর্বসম নয়। প্রথমে রয়েছে দুটি ত্রিভুজের আকার একই কিন্তু আকৃতি আলাদা। আকৃতি আলাদা হলে কিন্তু দেখতে একই রকম হবে না, সর্বসম হবে, কিন্তু সর্বসম হবে না। আগে তো আকারটা একই হতে হবে, আকৃতি আগে আলাদা হতে হবে, তারপর হচ্ছে আকারে যাব। অপশান বিতে রয়েছে ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। এটা একটু বুঝতে হবে। দেখো ত্রিভুজ দুটির আকৃতি হচ্ছে একই রকম, দেখতে একই রকম, কিন্তু আকার আলাদা, তাদের ক্ষেত্রফল বাড়া কমা হতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই ছবি দিয়ে, যে কোন ক্ষেত্রে সদৃশ কিন্তু সর্বসম নয়। আমি 3 দাগের প্রশ্ন, একটা ছোট বৃত্ত নিলাম আর একটা বড় বৃত্ত নিলাম, দুটো দেখতে কিন্তু একই রকম, একেও আমরা বৃত্ত বলবো, একেও আমরা বৃত্ত বলবো, দুটোর ব্যাসার্ধ হচ্ছে আলাদা। এবার এটার যা আকার, মানে এ যতটা অংশ জুড়ে আছে নিশ্চিত এ ততটা জুড়ে নেই, আলাদা। তার মানে এই দুটো দেখতে কিন্তু একই রকম। কি হবে? দেখতে একই রকম বলতে সদৃশ কিন্তু সর্বসম নয়। তার মানে সঠিক উত্তর চলে আসছে অপশান বি, কি যে ত্রিভুজ দুটির আকৃতি এক, দেখতে একই রকম কিন্তু আকার আলাদা, অর্থাৎ তাদের দ্বারা যে বাউন্ডেড রিজিয়ন সেটা হবে আলাদা। 4 প্রশ্নে রয়েছে আর একক বহির্ব্যাসার্ধ এবং স্মল আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল। আগে ছবিটা আঁকবো। 4 দাগের অঙ্কে বলেছে একটি অর্ধগোলাকৃতি একটি বাটি রয়েছে, তার বহির্ব্যাসার্ধ আছে আর অন্তর্ব্যাসার্ধ রয়েছে। এবার দেখো বহির্ব্যাসার্ধ কত রয়েছে? বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর, আর অন্তর্ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তাহলে এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝবো? বাটির বাইরে একটা ক্ষেত্রফল, ভেতরে একটা ক্ষেত্রফল, আর যেটা মুখের ওপর রয়েছে, মুখটা অবশ্যই বৃত্তাকার অংশ হবে। এবার দেখো বাটিটা তো অর্ধগোলাকৃতি, পুরো গোলক হলে তখন বক্রতলের ক্ষেত্রফল আসতো 4πr², যেহেতু অর্ধেক তাহলে বাইরের যে ক্ষেত্রফলটা, বাইরের ক্ষেত্রফলটা আসবে 2πR²। 4π ছিল, এটা হয়ে যাবে 2πr², আর ভেতরে একই রকম আসবে 2πr²। আর একটা বাকি থেকে যাচ্ছে যেটা হচ্ছে মুখের। এবার মুখের ওপর দেখো কোন জায়গাটা আছে সলিড, এটা তো ফাঁকা, এই জায়গাটা হচ্ছে সলিড। তাহলে কি করে পাবো? না বড় যে বৃত্তাকার অংশ তার ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তাকার অংশের ক্ষেত্রফলটা বাদ দেবো। তাহলে বড় বৃত্ত বলতে কি, বাইরে যেটা আসছে πR², আর বাদ দেবো ভেতরটা বলতে πr²। এটা হচ্ছে টোটাল ভ্যালু। এবার দেখো 2πr² এক্ষেত্রে πr², তাহলে চলে আসছে 3πR², আর 2πr² থেকে একটা স্মল πr² বাদ গেলে চলে আসবে πr²। এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 5 প্রশ্নে রয়েছে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ি কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে কোণের পরিমাণ কত?
কোণের পরিমাণটা 4টে অপশান রয়েছে কী হবে। কি বলেছে, বলেছে যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি, তা সাপোজ মনে করো যে একটা কোণ রয়েছে, এই কোণটা কোনো একটা রশ্মি, এই রশ্মিটা সাপোজ মনে করো তা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে আমরা নিচেরটাকে কনসিডার করছি, নিচে যে রশ্মিটা রয়েছে এই রশ্মিটা এই ঘড়ির কাঁটার দিকে ঘুরে আবার আগের অবস্থায় এসছে, তাহলে কত ডিগ্রি কমবে, ঘড়ির কাঁটার দিকে হলে ঋণাত্মক হয় আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে ধনাত্মক। তাহলে এক্ষেত্রে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে তাহলে কোনটা আসছে 360 ডিগ্রি আর ঘড়ির কাঁটার দিকে বলতে কমে যাবে। তার মানে অপশান এক্ষেত্রে চলে আসছে অপশান সি, সঠিক উত্তর অপশান সি, 360 ডিগ্রি কমে যাবে। কমে যাবে কেন না ঘড়ি কাঁটার দিকে, আর যদি ঘড়ি কাঁটা উল্টো দিকে হতো তাহলে কিন্তু বেড়ে যেত, তখন প্লাস হিসাবে আমরা ট্রিট করি। 6 প্রশ্নে রয়েছে শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 বার এবং পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার, তাহলে 35 জনের গড় বয়স কত হবে। তার আগে অঙ্কটা করে ফেলি, তারপর দেখব কোন অপশানটা আসছে। কি বলেছে, প্রথম 15 জনের গড় বয়স দেওয়া আছে x1 বছর, তাহলে বলো 15 জনের মোট বয়স কত পাবো, অবশ্যই গুণ করতে হবে, তাহলে 15 x1 বছর দেওয়া আছে। পরে 20 জনের গড় বয়স x2 বছর, x2 বার বছর, তাহলে 20 জনের মোট বয়স পেয়ে যাব আমরা 20 x2 বার বছর। এবার কি বলেছে যে এই 35 জনের গড় বয়স, তাহলে কি করে পাবো, 35 জনের টোটাল বয়সটা বার করবো, তাকে 35 দিয়ে ভাগ করব। তাহলে 35 জনের গড় বয়স আমরা কিভাবে পাবো, টোটাল বয়সটাকে দেখতে হবে যে 15 জনের মোট বয়স আছে 15 x1 বার, 20 জনের রয়েছে 20 x2 বার, তাকে এবার ভাগ করব কত দিয়ে, 15 + 20। তাহলে এক্ষেত্রে যে 4টে অপশান রয়েছে দেখো অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 2-এর দাগে শূন্যস্থান পূরণে যে অঙ্কগুলো আছে দেখে নেব। তাই একটু বলি, তোমরা অবশ্যই যা নতুন দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন প্রেস করে, কেননা এই প্ল্যাটফর্মটা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কোনো রকম মানে অর্থের বিনিময় ছাড়া পুরোপুরি ফ্রিতে তোমরা এবিটিএ, ডব্লিউবিএইচএ, রায় মার্টিন এবং এরপরে ডব্লিউবিটিএ সলিউশন পাচ্ছ, তাই একটু তোমাদের সাপোর্ট দরকার। তা দেখে নাও 2-এর দাগের 1-এর অঙ্কতে কি বলেছে, সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার 2/7। দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার কত দেওয়া আছে, 2/7 অংশ। এবার দেখো দীপকের মূলধন সাব্বার মূলধনে কত গুণ সেটা জানতে চেয়েছে। আচ্ছা, দীপকের মূলধনের আনুপাতিক ভাগহার যদি 2/7 হয় তাহলে সাব্বার কত হবে, সাব্বার মূলধনের আনুপাতিক হার অবশ্যই কি হবে 5/7, কেননা এই যে 7 রয়েছে 7 থেকে 2 আমাদের বাদ দিতে হবে। এই যে আনুপাতিক সমষ্টি যেটা নিচে থাকে সেটা কি করে পাই, দুটো অনুপাতের সমষ্টি, তাহলে অবশ্যই একটা যদি 2 হয় অপরটা কি হবে 7 - 2 = 5। এবার দেখো কি বলেছে যে সাব্বার মূলধনে কত গুণ দীপকের মূলধন, তা ধরে নিচ্ছি আনুপাতিক ভাগহারটা এক্ষেত্রে তো মেটানো, এটা আমরা মূলধন হিসেবে ধরে নিতে পারি। এবার কি আসছে যে দীপকের মূলধনটা ধরছি সাব্বার মূলধনের এক্স গুণ, দেখো এক্স গুণ কার সঙ্গে, সাব্বার মূলধনের, তাহলে এক্স এর ভ্যালুটা কত চলে আসছে 7 7 ক্যান্সেল হবে, x = 2/5। তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি যে সাব্বার মূলধনের 2/5 গুণ হবে দীপকের মূলধন। 2-এর অঙ্কে কি বলেছে দেখো, x y দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি দেওয়া আছে। x আর y প্রথমে রয়েছে দেখো 5 10, তারপরে আছে 4 12.5 25 2, আর রয়েছে 8 6.25। এবার বলেছে x ও y কোন ভেদে আছে, তাই একটু বলে দিতে আগে যে x আর y যদি সরল ভেদে থাকে আমরা কি লিখি, x প্রপোর্শনাল y, তাহলে এটাকে সিম্পলিফাই করলে x = ky, যেখানে k একটি ভেদ ধ্রুবক, তাহলে পেয়ে যাচ্ছি x/y = k, এটা একটা কেস। তাহলে যদি আমরা দেখি যে দুটি
চলরাশির ভাগফল সবসময় একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে সেই দুটো চলরাশি কি ভেদে আছে? সরল ভেদে আছে। আর ব্যস্ত ভেদে থাকলে কি হয়? এক্স প্রপোর্শনাল 1/y এভাবে থাকে, তাহলে এক্স সমান কে বাই ওয়াই, যেখানে কে একটি ভেদ ধ্রুবক, তাহলে ওয়াইটা এপারে এলে এক্স ওয়াই সমান কে। যদি দেখি দুটি চলরাশি গুণফল হচ্ছে ধ্রুবক, তাহলে সেটা অবশ্যই কোন ভেদে থাকবে? ব্যস্ত ভেদে থাকবে। তাহলে এক্ষেত্রে কোন কেসটা ঘটছে আগে দেখে নিই। দেখো 5 আর 10 গুণ করলে পেয়ে যাব 50, 4 আর 12.5 গুণ করলে পেয়ে যাব 50, 25 দুয়ে 50, 8 আর 6.25 গুণ করলে সেটাও পেয়ে যাব 50। তাহলে এক্স ওয়াই যে গুণফল সেটা আমরা পেয়ে যাচ্ছি কত? 50 প্রতি ক্ষেত্রে। তার মানে দুটি চলরাশি গুণফল যদি ধ্রুবক হয় তাহলে কোন কেসটা হবে? দেখো এটা কেস 2তে পড়ছে, এটা যদি আমরা কেস 1 দিই আর এটা কেস 2 দিই, তাহলে কেস 2তে পড়ে যাচ্ছে দুটি চলরাশি গুণফল ধ্রুবক। তার মানে এখানে এক্স আর ওয়াই কোন ভেদে আছে? এক্স ওয়াই হচ্ছে ব্যস্ত ভেদে রয়েছে। এবার 3-এর দাগে যে অঙ্কটা রয়েছে, কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি ড্যাশ। এটা তোমাদের প্রয়োগে রয়েছে বইতে, একটু দেখে নেবে। এর সঠিক উত্তর হচ্ছে কি? বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য তোমাদের চ্যাপ্টারটা রয়েছে তার দেখবে প্রয়োগে এটা রয়েছে যে কোনো একটা চতুর্ভুজে 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে তাকে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এবার 4-এর প্রশ্নে কি রয়েছে? একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটিকে একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয়। কিভাবে রোটেট করছে? একটা আয়তক্ষেত্রাকার টুকরো নিয়েছে, এই টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ ধরেছে, কোনো একটা টুকরো যে রয়েছে আয়তকার তার একটা দৈর্ঘ্যকে অক্ষ ধরেছে, ধরে চারপাশটিকে ঘোরাচ্ছে, ঘোরালে মানে আবর্তন করছে যে ঘনবস্তু তৈরি হবে। তাই এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে সাপোজ মনে করে এখানে রয়েছে কি আয়তক্ষেত্রাকার টুকরো, এটা একটা প্রান্ত যদি আমি ফিক্সড করে দিই, দিয়ে যদি ঘোরাতে থাকি, যদি ঘোরাই তাহলে কি উৎপন্ন হবে? দেখো এটা চোঙের মতো শেপ আসছে এবং সেটা যা তা চোঙ নয়, লম্ব বৃত্তাকার চোঙ। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? 4-এর লম্ব বৃত্তাকার চোঙ। রাইট, লম্ব বৃত্তাকার চোঙ। এক্ষেত্রে একটু বুঝতে হবে যে কিভাবে হলো। তোমরা এমনি বাড়িতে প্র্যাকটিক্যালি করতে পারো, যে একটা আয়তকার পাত নিয়ে এক প্রান্ত ফিক্সড করে অপরটা ঘোরাও, ঘোরালে দেখতে পাবে অবশ্যই চোঙের মতো একটা শেপ আসছে। এরপরে 5-এর যে প্রশ্ন রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত, অর্থাৎ লঘু অনুপাত হবে না গুরু অনুপাত, সেটা জানতে চাইছি। তা দেখো কোনো একটা সমকোণী ত্রিভুজের, একটা সমকোণী ত্রিভুজ নাও, সেই সমকোণী ত্রিভুজের কোনো একটি কোণের কোসাইন, এই কোণটা নাও, এটা নাহলে এ বি সি, তাহলে এটা যদি থিটা ধরি তাহলে কস থিটা সমান কি হবে? কোসাইন বলতে কি? কস, ভূমি বাই অতি, তাহলে বিসি হচ্ছে ভূমি, অতি হচ্ছে এসি। এবার বলো বিসি আর এসির মধ্যে কে বড়? অবশ্যই কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দৈর্ঘ্যটা সব থেকে বড় হয়, ওই বাহুটা হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু। তার মানে এক্ষেত্রে দেখো বিসিটা যেহেতু ছোট আর এসিটা বড়, এটা মান চলে আসবে 1-এর থেকে ছোট। এবার কোনো অনুপাতের মান যদি 1-এর থেকে ছোট হয় তাহলে সেই অনুপাতকে আমরা কি বলি? লঘু অনুপাত। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? শূন্যস্থান পূরণে হবে লঘু অনুপাত। 6-এর প্রশ্নে রয়েছে দেখো, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 5 জন করেছে 7 স্কোর। আর কি বলেছে? 4 জন করেছে 10 স্কোর, আর 11 স্কোর করেছে 2 জন, 2 জন করেছে 11 স্কোর। তাহলে এক্ষেত্রে খেলায় স্কোরের সংখ্যাগুরু মান কত? তাহলে দেখো স্কোরের সংখ্যাগুরু মান বলতে কোন স্কোরটা বেশি জন করেছে। তাহলে এক্ষেত্রে দেখো 7 স্কোরটা করেছে 5 জন, সব থেকে বেশি সংখ্যক করেছে, তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে 7। কেন না? বলেছে যে স্কোরের সংখ্যাগুরু মান, তাহলে স্কোরটা এক্ষেত্রে দেখতে হবে যে ওই স্কোরটা কতজন কত বেশি অ্যাটেন্ড করেছে। সব থেকে বেশি অ্যাটেন্ড করেছে দেখো 5 জন, কোন স্কোরে? 7 স্কোরে। তার মানে এখানে স্কোরের সংখ্যাগুলো মান হয়ে যাবে 7। 3-এর দাগে যে সত্য মিথ্যা অঙ্ক রয়েছে, প্রথমে দেখে নেব 3-এর দাগের 1-এর অঙ্ক কি বলেছে। দেখো কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার 10% হবে। এটা তো কোশ্চেন ছুড়ে দিয়েছে, তা একটা বিবৃতি হলে আমরা সত্য মিথ্যা যাচাই করতে পারি। যেহেতু এক্ষেত্রে
কত মানে কোশ্চেন মার্ক রয়েছে চেয়েছে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু একটু সমস্যা রয়েছে। আমরা 3-1 বাদ দিলাম, 3-1 বাদ দিলাম, এটা অর্থহীন প্রশ্ন। 2-টা কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজের মধ্যে একটি বাস্তব কিন্তু অপরটি বাস্তব নয়, তা কখনোই সম্ভব নয়। যদি দ্বিঘাত সমীকরণের একটি বীজ বাস্তব হয় তাহলে অপর বীজকে অবশ্যই বাস্তব হতে হবে। তার মানে 2 নম্বর যে স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি সেই স্টেটমেন্টটার সঠিক উত্তর হচ্ছে মিথ্যা। 3 নম্বর স্টেটমেন্টটা আবার দেখে নেব। 3 নম্বর স্টেটমেন্ট বলেছে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে, সর্বসম হবে। তাই এটা সত্য কি মিথ্যা আমি ছবির সাহায্যে দেখাচ্ছি। ছবিটা ভালো করে দেখো, একটা ছোট বৃত্ত নিলাম আর একটা বড় বৃত্ত নিয়েছি, এক্ষেত্রে এটা ব্যাস, এটাও ব্যাস কনসিডার করলাম, তাহলে এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ, সেটা মান 90 ডিগ্রি, আর এক্ষেত্রেও আমি এটা ধরছি অর্ধবৃত্তস্থ কোণ, এটাও সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ তো সমকোণ হয়। তাহলে কি বলেছে যে কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান। তা ভিন্ন বৃত্ত যা খুশি বৃত্ত নাও, অর্ধবৃত্তস্থ কোণ মানে কি হবে, সমকোণ। কারণ এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, দুটো মান সমান, তাহলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। দেখো তো, দেখে বোঝা যাচ্ছে বৃত্তগুলো সর্বসম হবে? মোটেও হবে না, হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু এক্ষেত্রে জোর গলায় আমি বলতে পারবো না যে হবে। তা অবশ্যই এই ক্ষেত্রে হবে না, তার কারণ ভিন্ন বৃত্ত বলেছে, একই বৃত্ত না। একই বৃত্ত হলে সম্ভব হতো, যেহেতু ভিন্ন বৃত্ত, দেখো এ যতটা এরিয়া জুড়ে আছে এ নিশ্চিত বেশি এরিয়া জুড়ে আছে, তার মানে এই যে চিত্র দুটো রয়েছে সেটা কি কখনো সর্বসম হওয়া সম্ভব? সম্ভব নয়। তার মানে এক্ষেত্রে যে স্টেটমেন্টটা রয়েছে এটাও মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে 3-এর দাগে স্টেটমেন্ট কি পেয়ে যাচ্ছি আমরা? 3-এর দাগে স্টেটমেন্ট হচ্ছে মিথ্যা। 4-এ কি বলেছে? 4-এ বলেছে লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। তার ছবিটা আগে আঁকি, যে একটা লম্ববৃত্তাকার শঙ্কু নেওয়া হয়েছে, নিচের তলটা তো বৃত্তাকার হয়, এবার শঙ্কুর শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, সেখান থেকে যদি ভূমির ওপর আমি লম্ব অঙ্কন করি তাহলে ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। তাই এটা কি আদৌ ঠিক? যে কোনো বিন্দুতে স্পর্শ করছে, এটা তো ছেদ করছে। তার মানে এই স্টেটমেন্টটাও আমরা পেয়ে যাচ্ছি 4-এর স্টেটমেন্ট মিথ্যা। 3-5 প্রশ্নে যাবো এবার। একটি সমকোণী ত্রিভুজে একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের চেয়ে বড় হলে থিটা মান 30 ডিগ্রি হতে পারে না। তা প্রথমে আমরা দেখে নেব থিটা মান 30 ডিগ্রি হলে কি ঘটে। একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, এটা থিটা সমান ধরে নিয়েছি 30 ডিগ্রি, আর এটা তো থাকছে লম্ব আর এটা ভূমি। এবার আসছি লম্ব বাই ভূমি সমান আমরা কি জানি, ট্যান থিটা, আর যা ভ্যালু দেওয়া আছে ট্যান 30 সমান কি 1/√3, ওপরে 1√3 মান হচ্ছে 1.732। এবার দেখো এক্ষেত্রে যদি 30 ডিগ্রি হয় থিটার মান, তাহলে কে বড় হচ্ছে? ভূমি বড় হচ্ছে। ভূমি বড় কার থেকে? লম্বের থেকে। কেন? নিচে ভ্যালুটা তো বড়, 1 পয়েন্ট সামথিং রয়েছে। এবার এক্ষেত্রে কি বলেছে দেখো, থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের চেয়ে বড় হবে যদি থিটা মান 30 ডিগ্রি না হয়। তা থিটা মান 30 ডিগ্রি হলেই তবে কি দেখতে পাচ্ছি, লম্বটা ছোট হয়ে যাচ্ছে ভূমির থেকে। আর এক্ষেত্রে বলা আছে লম্বের দৈর্ঘ্যটা বড় হবে ভূমির দৈর্ঘ্যের চেয়ে, থিটা মান 30 ডিগ্রি হতে পারে না। তা বিবৃতি সত্য যে থিটা মান যদি 30 ডিগ্রি হয় তাহলে কিন্তু উল্টো ঘটছে, যা বলা আছে যে লম্বের দৈর্ঘ্যটা কম হয়ে যাবে। আর এক্ষেত্রে বলেছে লম্বের দৈর্ঘ্য বড় হতে হবে, তাহলে লম্বের দৈর্ঘ্য বড় আর ভূমির দৈর্ঘ্য ছোট, মানে এই রিলেশনটা ঘুরে যাবে কখন? যদি থিটা মানটা 30 ডিগ্রি না হয়। তার মানে আমরা পেয়ে যাচ্ছি স্টেটমেন্টটা কি সত্য। একটু ঘুরিয়ে দেওয়া আছে, তা তোমাদের বুঝতে হবে ভালো করে, যে থিটা মান যদি 30 ডিগ্রি হয় তাহলে কিন্তু যে কন্ডিশনটা রয়েছে লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের চেয়ে অবশ্যই কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কেন? ভূমিটা বড় হচ্ছে। এবার কি বলেছে যে লম্বের দৈর্ঘ্য বড় হবে, তাহলে অবশ্যই থিটা মান 30 ডিগ্রি হবে না, আর সেটাই তো দেওয়া আছে স্টেটমেন্টে। তার মানে 5-এর স্টেটমেন্টে হয়ে যাচ্ছে সত্য। 6-এ বলা আছে রাশিবিজ্ঞানে সামেশন এফআই সমান এন। সামেশন এফআই সমান এন, এটা তো কখনোই হয় না, এটা মিথ্যা, এটা তো বলার কিছু নেই। সামেশন এফআই বলতে পরিসংখ্যাগুলো সমষ্টি। আর সাধারণত এনটা আমরা কোথায় ইউজ করি? ক্রমযৌগিক পরিসংখ্যাগুলো যে তালিকাটা থাকে তার টোটাল ভ্যালুটা, টোটাল রেজাল্টটা। আর এক্ষেত্রে বলা আছে পরিসংখ্যার সমষ্টি এন, এটা জেনারেলি মিথ্যা। এরপরে 4-এর দাগে যে অঙ্কগুলো রয়েছে 2 নম্বরে, যা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তা দেখে নাও। প্রথম যে প্রশ্নটা কি রয়েছে, 4-এর 1-এর যে প্রশ্নটা রয়েছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার 2.5 বছর পরে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। দেখা ক্ষেত্রে রয়েছে 2.5, 2 × 1 = 2। যদি আমরা
চক্রবৃদ্ধি যে সুদ তার ফর্মুলা ইউজ করি, উপরে তো পাওয়ারটা এন হয়, তাহলে এনের জায়গায় এখানে বসবে কি 2 পূর্ণ 1 2, তাই এক্ষেত্রে অঙ্কটা করতে অসুবিধা হবে। তাই প্রথমে আমরা করে নেব 2 বছরে, আর 2 বছর পরে আবার হাফ বছরের জন্য আলাদা করে করব। তাহলে আমরা প্রথমেই লিখছি যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি কিভাবে পাবো? সূত্রটা কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দ্য পাওয়ার এন। এক্ষেত্রে পি মানে 10,000, 1 প্লাস আর বলতে রয়েছে 10/100 হোল টু দ্য পাওয়ার 2, কেন 2 বছর বলা আছে। তাহলে পেয়ে যাচ্ছি 10,000 ইন্টু একটা জিরো ক্যান্সেল হবে, 10 একে 10 আর 1 যোগ করলে 11, তাহলে আসছে 11/10 হোল স্কোয়ার এত টাকা। তাহলে 10,000 ইন্টু 11কে 2 বার গুণ করলে 121/100, 10 স্কোয়ার বলতে 100, দুটো জিরো ক্যান্সেল হলো, তার মানে পেয়ে যাচ্ছি 12,100 টাকা। এটা 2 বছরের মাথায়, আরও কিন্তু হাফ বছর থেকে গেছে। তাহলে হাফ বছরের জন্য কী করে পাবো? সেটা সিম্পল সরল সুদের সূত্রটা ইউজ করব। এবার লিখছি যে 12,100 টাকার 12,100 টাকার হাফ বছরের সুদাসল কি হবে? সমান, তাহলে আসলটা পেয়ে যাচ্ছি 12,100 যুক্ত সুদাসল বলেছে, সুদ যুক্ত আসল, সুদটা কি হবে? টি, টি বলতে হাফ বছর, আর দেওয়া আছে 10/100, তাহলে 12,100 প্লাস এই যে দুটো জিরো ক্যান্সেল হলো, 2 5 10, 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 দিয়ে 10 হাতে 1, আর 5 একে 5 আর হাতে 1 ছিল সেটা হয়ে গেল 6, তাহলে টোটাল চলে আসছে 12,705। এই টাকাটা তাকে 2.5 বছরের মাথায় সুদ আসলে শোধ করতে হবে। কত আসছে? 12,705। দুইয়ের অঙ্কটা রয়েছে, রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে 3,000 টাকা রাম তুলে নেয় আর রহিম 3,000 টাকা লগ্নি করে, মানে জমা দেয়। বছরের শেষে রামের লভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত ছিল? তা দেখো, রামের টোটাল মূলধনটা আগে বার করে নিচ্ছি। রামের মূলধন সমান কি আসবে? প্রথম 5,000 টাকা সে 6 মাস খাটিয়েছে, তাহলে 5,000 ইন্টু 6। তারপরে বেটা কি করেছে? বেটা কোনো দরকারে 2,000 টাকা 2,000 টাকা নয় 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 3,000 টাকা যদি তুলে নেয়, অ্যাকাউন্টে ছিল 5,000, 3,000 তুলে নিলে থাকবে কত? 2,000, তাহলে 2,000 টাকা হচ্ছে, আর বাকি 6 মাস খেটেছে। তার মানে কত আসছে? 6 5 30,000, আর এদিকে 6 দিয়ে 12,000, টোটাল চলে আসছে 42,000 টাকা। এবার দেখে নেব রামের সঙ্গে আর কে যাচ্ছে? রহিম। রহিমের মূলধন। তা রহিম বেটা কি করেছে? প্রথমে 3,000 টাকা 2,000 টাকা দিয়েছে, 2,000 টাকা ক মাস কেটেছে? 6 মাস। পরে যখন 3,000 টাকা অ্যাড করে, তাহলে তার অ্যাকাউন্টে ছিল 2,000, 3,000 অ্যাকাউন্ট যদি অ্যাড করি অ্যাকাউন্টে কত আসবে? 2 + 3 মানে 5,000, সেটা বাকি কিন্তু 6 মাস কেটেছে। তার মানে এটা 6 2 12,000, আর এদিকে 6 5 30,000। এরও দেখো আসলটা চলে আসে 30 12 42,000। তাহলে দুইজনের মূলধন অনুপাত কত? রাম ও রহিমের মূলধনের অনুপাত, দেখো দুজনেরই মূলধন সেম, তার মানে অনুপাতটা চলে আসছে 1:1। তাহলে 1:1 যদি মূলধনের অনুপাত হয়, আর এখানে এক্সট্রা কোনো কন্ডিশন দেওয়াই নেই, তার মানে লভ্যাংশটা কি হবে? এই 1:1 অনুপাতে ভাগ হবে। তাহলে রাম যা লাভ পাবে রহিমও তাই লাভ পাবে। আর এক্ষেত্রে বলা আছে কি যে রামের লাভ 800 টাকা, রামের লাভ 800 টাকা, সুতরাং রহিমের লাভটা কত হবে? রহিমের লাভ হবে 800 টাকা, কেননা দুইজনের অনুপাতটা মূলধন অনুপাত সেম, তার মানে একই অনুপাতে লভ্যাংশ পাবে। এ 800 পেলে ও 800 পাবে। তাহলে টোটাল মূলধন মানে লভ্যাংশ কত? অতএব মোট লভ্যাংশ, দুজনকে 800 800 ভাগ করেছে, তার মানে 800 + 800 সমান 1,600 টাকা। এটাই হচ্ছে টোটাল প্রফিট।
এরপর 4 দাগে 3 অঙ্কটা দেখে নেব কি রয়েছে। দেখো A:B সমানুপাত C:D। তাহলে দেখতে হবে যে A মাইনাস বি, কি দেখতে হবে, A মাইনাস B:B সমানুপাত C মাইনাস D:D, এটা আসে কিনা। তার আগে এখান থেকে দেখে নিই যে কি দেওয়া আছে। A:B বলতে A/B সমান C/D সমান K ধরে নিচ্ছি, যেখানে অবশ্যই K নট ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি A সমান B কে আর C সমান D কে। কীভাবে পাচ্ছি না, এই যে রেশিওটাকে চাপা দাও, তাহলে A/B সমান কি দেখতে পাচ্ছ, K। A সমান কি হবে, বিটা নিচে ভাগ আছে উপরে গেলে গুণ হবে K এর সঙ্গে KB। আবার এটাকে যদি চাপা দিই, দেখো C/D সমান K, তাহলে C সমান কি হবে, ডিটা ভাগ ছিল ওটা K এর সঙ্গে গুণ হবে DK। এবার আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে দেখব। প্রথমে কি দেখে নেব, A মাইনাস B:B সমান কি পাবো। দেখো A মাইনাস B বলতে এর মানটা আসছে BK মাইনাস B:B। এখানে কার মান বসিয়েছি না, বি এর মানটা বসিয়েছি। তার মানে আসছে B যদি কমন নিই K মাইনাস 1:B, B ক্যান্সেল হলে কি পড়ে থাকবে, K মাইনাস 1:1। এরপর আমরা দেখব যে C মাইনাস D:D এর ভ্যালুটা কত আসে। তা দেখো C মাইনাস D, সির ভ্যালুটা বসিয়ে দিই, C সমান কি DK মাইনাস D:D। একই রকম এখান থেকে D কমন নিলে K মাইনাস 1:D, দুদিক থেকে D ক্যান্সেল হলে K মাইনাস 1:1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো ভ্যালু সেম পেয়ে যাচ্ছি। সুতরাং কি লিখবো, যে অতএব A মাইনাস B:B সমানুপাত, সমান চিহ্ন কি লিখবো, অনুপাতে বলতে সমানুপাত, কি পেয়ে যাচ্ছি C মাইনাস D:D, এটা প্রমাণিত। এবার 4 দাগে 4 অঙ্কটা দেখে নেবো কি রয়েছে। যদি আলফা কিউব প্লাস বিটা কিউব সমান বি কিউব মাইনাস 3ABC/A³ হয়, দেখাও যে ax² মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা বিটা কি রয়েছে, ax² প্লাস মাইনাস রয়েছে মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণে দুটি বীজ আলফা বিটা, যেহেতু সমীকরণের বীজদ্বয় কি বলা আছে, আলফা ও বিটা, তাহলে ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, সেখান থেকে আমরা কি পাবো, আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি মাইনাস B/A, বি বলতে এখানে মাইনাস B/A সমান কি পেয়ে যাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস B/A। আলফা বিটা সমান কি C/A। এবার দেখো কার মান চেয়েছে, আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান নির্ণয়ের সূত্র আমরা বসাবো। A কিউব প্লাস বি কিউবে কি হয়, A প্লাস বির হোল কিউব মাইনাস 3AB ইন্টু A প্লাস বি। মান বসিয়ে দাও, আলফা প্লাস বিটা বলতে রয়েছে B/A এর হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা বলতে C/A, আর আলফা প্লাস বিটা বলতে রয়েছে B/A সমান কি B³ মাইনাস 3BC/A²। এটাকে যদি আরো ভালোভাবে সিম্পলিফাই করি কি আসবে, নিচে আসবে লসাগু A কিউব, তাহলে B³ থাকছে, এখানে A² দিয়ে A³ কে ভাগ করলে একটা A হচ্ছে পড়ে থাকবে, তাহলে 3BCর সঙ্গে A গুণ করলে 3ABC। এটাই তো রয়েছে, দেখো B³ মাইনাস 3ABC/A³ সমান আলফা কিউব প্লাস বিটা কিউব, প্রমাণিত। এরপরে আমরা 5-এর যে প্রশ্নটা রয়েছে দেখে নেব। 5-এর প্রশ্নে কি রয়েছে, 4-এর দাগে 5-এর প্রশ্নে রয়েছে 60 ডিগ্রি পরিমাপে একটি কোণ বিশিষ্ট কোন ত্রিভুজে একটি বাহু তার পরিকেন্দ্রগামী। এই লাইনটা খুব ভালো করে বুঝতে হবে যে ত্রিভুজে একটি বাহু তার পরিকেন্দ্রগামী, ত্রিভুজটি অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিবেশার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত। দেখো কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি তার পরিকেন্দ্রটা একটি বাহুর ওপর অবস্থান করে, কোন ক্ষেত্রে অবস্থান করে, কোন ত্রিভুজের ক্ষেত্রে, অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ হবে। আগে ভিডিওতে তোমাদের রায় মার্টিন যে প্রশ্নটা সলভ করেছিলাম সেখানে বলেছিলাম যে সূক্ষ্মকোণ হলে ভেতরে, স্থূলকোণ হলে বাইরে, আর সমকোণ হলে তার অতিভুজের মধ্যবিন্দু হবে পরিকেন্দ্র। তা যেহেতু এখানে বলা আছে যে ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, অর্থাৎ পরিকেন্দ্রটা বাহুর উপর অবস্থিত, তার মানে এই ত্রিভুজটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। তার মানে এই ছবিটা এরকম হবে যে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে, তার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এইখানে হচ্ছে তার পরিকেন্দ্র রয়েছে। এবার কি বলেছে, একটি বাহু তার পরিকেন্দ্রগামী, এটা ABC যদি নাম দিই তাহলে AC বাহুটা দেখো পরিকেন্দ্রগামী, মানে
কেন্দ্র দিয়ে গেছে ব্যাসার্ধে পরিবৃত্তে কেন্দ্র দিয়ে। এবার কি বলেছে, ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অবশিষ্ট দুটি কোণ বলতে, আচ্ছা এটাকে আমরা 60 ডিগ্রি ধরছি, এটা আমরা 60 ডিগ্রি নিলাম। তাহলে অবশিষ্ট যে কোণ দেখো, অবশিষ্ট কোণ বলতে এই যে কোণটা আছে আর এই কোণটা আছে, সেই অবশিষ্ট কোণ দুটির শীর্ষ বিন্দুগামী পরিব্যাসার্ধ, তার মানে কোনটা আসবে? এক্ষেত্রে এটা আমরা যোগ করব, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। কেন ছবিটা আঁকি, যদি বৃত্তটা আমরা এইভাবে নিই তাহলে দেখো এটা বৃত্তের কেন্দ্র, এটাও হয়ে যাচ্ছে, ও যদি নাম দিই ও এ হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ আর ও বিও হয়ে যাবে বৃত্তের ব্যাসার্ধ। কি জানতে চেয়েছে, ত্রিভুজের অবশিষ্ট দুটি কোণের শীর্ষ বিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটা জানতে চেয়েছে এটা কত, এই কোণটার ভ্যালু জানতে চেয়েছে এটা কত, তার মান কত। তা এক্ষেত্রে একটু ভালোভাবে বুঝতে হবে। কীভাবে বুঝবো, খুব শর্টেই আসবে। দেখো যে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা তো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আসছে 30 ডিগ্রি। আবার ও থেকে বি যা, ও থেকে এ তা, তাহলে এটা 30 হলে এটা 30, 30, 30, 60, আর বাকি 120 থেকে 60, 180 থেকে 60 বাদ গেলে এটা হচ্ছে 120। এভাবে পেতে পারি। কীভাবে এটা দেখিয়ে দিই, যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 60 ডিগ্রি। অতএব কোণ বিএসি সমান কি করে পাবো, যে তিনটে কোণের সমষ্টি 180, সেখান থেকে এই কোণটা 90 আর এটা 60 যদি বাদ দিয়ে দিই তাহলে 90 ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 60, তার মানে পেয়ে যাবো কত, 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা পেয়ে যাচ্ছি আমরা কত, 30 ডিগ্রি। এবার দেখো যেহেতু ও এ সমান ও বি, তার মানে ও বি এ, কোণ ও বি এ সেটা কার সঙ্গে সমান হবে, কোণ বি এ ও, বি এ ও যেটা আবার কি বি এ সি, সেটা ভ্যালু আমরা কত পেয়েছি, 30 ডিগ্রি। তার মানে এই কোণটাও পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এ ও বি থেকে কি পাবো, এ ও বি থেকে পাই যে কোণটা চেয়েছে, কোণ এ ও বি সমান 180 ডিগ্রি, সেখান থেকে বাদ দেবো দুটো কোণে 30 প্লাস 30 সমান 60, তার মানে চলে আসছে 120 ডিগ্রি। এইভাবে আমরা পেতে পারি। এটাই তো চেয়েছে যে অবশিষ্ট দুটি কোণের শীর্ষ বিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ এ ও বি ভ্যালুটা জানতে চেয়েছে। আবার এটা যদি আমরা অন্যভাবে ধরি, দেখো শর্টে যদি করতে চাই, আমরা একটা বৃত্তচাপ নেব, এ বি বৃত্তচাপ, এ বি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এ ও বি, কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি, এবং বৃত্তস্থ কোণ কোনটা আসবে, এ সি বি, কোণ এ সি বি সমান কত হয়েছে, 60 ডিগ্রি। অতএব কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 গুণিতক কোণ এ সি বি সমান 2 গুণিতক 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। এটা অ্যানাদার মেথড, যেটা তোমাদের খুশি সেটা করো, ঠিক আছে। 6 যে প্রশ্ন রয়েছে, এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো, যেখানে এটা হচ্ছে বড় বি থেকে। তা কী হবে একটু দেখে নাও, যে একটি সমকোণী ত্রিভুজ, এটা তোমাদের বইতে রয়েছে, সেটা এমএন দিয়ে রয়েছে, তার ক্ষেত্রে একটু বুঝে নাও কীভাবে আসছে। এ বির মাধ্যমে, যে ক্ষেত্রে বলেছে এ গ্রেটার দেন বি, অবশ্যই এটা বি থেকে বড় হবে। তা তিনটে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে। আর আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। তিনটে বাহু দেখো, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা হবে 2ab। এই তিনটি হবে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। কি কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 2ab আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এর কন্ডিশন কি, যে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো 3টে বাহু দিলে তা কি হয়ে যাবে, তোমাকে দেখাতে হবে যে সেই 3টে বাহুর মধ্যে যেন সমকোণী ত্রিভুজের যে মেন সূত্র সেটা স্যাটিসফাই করে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার। তাই এক্ষেত্রে দেখো বড় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই দুটো টার্ম ছোট। তা আমরা কি করে দেখাবো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab হোল স্কোয়ার করলে যদি এটা স্কোয়ার পাই, তার মানে কি
সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। দেখে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার আর 2ab হোল স্কোয়ার দিয়ে আমরা শুরু করছি। কি পারবো? এখানে দেখো সূত্রটা একটু ভালো করে দেখো যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার যেমন আছে রাখছি, আর এটাকে ভাঙলে কি হবে 2 স্কোয়ার বলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এটা এইভাবে ভাবতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার। তার মানে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে ভালো করে দেখো, এটা যদি লম্ব নিই আর এটা ভূমি, বা এটা ভূমি এটা লম্ব, যা খুশি ধরো, লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটাকে তুমি লম্ব, তাহলে বাকিটা হয়ে যাবে ভূমি। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? অতি স্কোয়ার। এটা এক লাইনে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তাই এটাকে ধরে নাও লম্ব, আর এটা ভূমি, আর এটা আসছে অতিভুজ। তার মানে আমরা কি কন্ডিশন পেলাম? যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার। তার মানে এ বির মাধ্যমে আমরা একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কেমন নিতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর 2ab। এটাই অ্যান্সার। 4-এর সাথে জ্যামিতি একটা অঙ্ক রয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তার ছবিটা পড়তে পড়তেই আঁকবো। কি বলেছে? দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দুটো বৃত্ত পরপর আঁকছি, পরস্পরকে ছেদ করেছে পি ও কিউ বিন্দুতে। এবার কি বলেছে? পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুগামী সরলরেখা আর কিউ বিন্দুগামী সরলরেখা। পি বিন্দুগামী সরলরেখা, পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা যথাক্রমে ফার্স্ট যে বৃত্তটা রয়েছে তাকে এ আর বি, আর এটা হচ্ছে সি ও ডি, এইভাবে ছেদ করেছে। তাহলে কি চেয়েছে না কোণ পিএবি সমান 80 ডিগ্রি। আবার বলা আছে পিএবি, তাহলে এটাকে যোগ করতে হবে। এটা হচ্ছে 80 ডিগ্রি, আরও দেওয়া আছে। পিসিডি এর ভ্যালু কত? পিসিডি অর্থাৎ এই কোণটার মান জানতে চেয়েছে। পিসিডি, আচ্ছা একটু দেখি যে ছবিটা একবার ভালো করে বুঝিয়ে দিই। কি রয়েছে? যে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা, তাহলে পি বিন্দুগামী সরলরেখা আর কিউ বিন্দুগামী সরলরেখা। প্রথমে কি বলেছে? যে পি বিন্দুগামী সরলরেখাটা প্রথম বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে, আর কিউ বিন্দুগামী সরলরেখা দ্বিতীয় বৃত্তকে সি ও ডি বিন্দুতে। আচ্ছা এটা নামকরণ এটা একটু ভুল হয়েছে, এটা সি হবে আর এটা ডি হবে। এটা সি, এটা ডি। এবার কি দেওয়া আছে? কোনটার ভ্যালু দেওয়া আছে যে পি এ বি 80 ডিগ্রি, আর জানতে চেয়েছে কি পিসিডি অর্থাৎ এই কোণটার মান জানতে চেয়েছে। ছবিটা ভালো করে বুঝে বুঝে আঁকতে হবে। প্রথম বৃত্তকে কিন্তু এ আর বি, আর দ্বিতীয় বৃত্তকে সি আর ডি। আমি এপারে এ নিয়েছি, এখানে বি, তাহলে এটা সি নিতে হবে, তারপর এটা ডি নিতে হবে। যদি আমি এখানে এ নিতাম তাহলে এক্ষেত্রে আমাকে এখানে সি নিতে হতো। ভাষার সঙ্গে তোমাদের সামঞ্জস্য রেখে ছবিটা আঁকতে হবে। এবার পিএবি 80 ডিগ্রি, এটা ভ্যালু বার করতে গেলে প্রথমে যেটা করতে হবে এই পি আর কিউকে যুক্ত করে দাও, দিলে অঙ্ক শেষ। দেখো এ পি কিউ বি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তা কি করলাম যে পি ও কিউ বিন্দু দুটি যুক্ত করা হলো। এবার কি আসছে? পি কিউ যুক্ত করলাম, তাহলে চতুর্ভুজ এ পি কিউ বি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেন যে এ পি বি কিউ, দেখো এই যে চতুর্ভুজটা তার 4টে শীর্ষবিন্দু এ পি কিউ বি একটি বৃত্তের উপর অবস্থিত। তার মানে এটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি জানি আমরা? তার বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তার মানে এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কোণ বি কিউ পি, এই কোণের ভ্যালু আমরা কত পেয়ে যাব? দেখো এই দুটো কোণ যোগ করলে 180 হবে। একটা যদি 80 ডিগ্রি হয় তাহলে অপরটা হবে 180 মাইনাস 80 সমান 100 ডিগ্রি। আবার দেখো যে বিডি একটি সরলরেখা, যেহেতু
বিডি একটি সরল রেখা, তাহলে কি পাবো, এই যে কিউ বিন্দুতে দুটি কোণ রয়েছে সন্নিহিত কোণ, তার সন্নিহিত কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হবে। এই দুটো কোণ যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। এটা আমরা কত পেয়েছি, 100 ডিগ্রি। তাহলে এটা কত পাবো, তাহলে কোণ পি কিউ ডি সমান 180 মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু পেয়ে গেছি 80 ডিগ্রি। এবার দেখো একই রকমভাবে পিসি ডি কিউ, এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ। যেহেতু কি পাবো, পিসি কিউ ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কেন, এই চারটে শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থান করছে, তার মানে কোণ পিসিডি যেটা চেয়েছে সেটা ভ্যালু কত হবে, এই যে কোণ কিউ কোণ আর সি কোণ দুটো পরস্পর কি হবে, সম্পূরক, যোগ করলে 180 ডিগ্রি। তাহলে কিউ কোণটা 80 ডিগ্রি বলতে তাহলে পিসিডি পেয়ে যাবো 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এটাই অ্যান্সার। 8এর প্রশ্নে রয়েছে কোন লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1 হলে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে কত গুণ। তা কি রয়েছে দেখো, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর 4-এর 8-এর অঙ্কে রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত 2:1। ধরি শঙ্কুর উচ্চতা h একক এবং শঙ্কুর ব্যাসার্ধ r একক। কি বলেছে, উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত 2:1, অতএব উচ্চতা ও ব্যাসার্ধ অনুপাত 2:1। বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে কত গুণ। আচ্ছা, এক্ষেত্রে বলে দিই পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, এল আসছে তির্যক উচ্চতা, তাই এখানে একটু ইনক্লুড করে নিই তির্যক উচ্চতা এল। তাহলে এখান থেকে একটা ফর্মুলা চলে আসে, অতএব এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই না। শঙ্কুর ক্ষেত্রে একটা সূত্র রয়েছে, এটা তোমরা সবাই জানো, এক্সপ্লেন করার দরকার নেই। এবার আসছি পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে কত গুণ। তাহলে আমরা কি করব, পার্শ্বতলের ক্ষেত্রফল বাই ভূমির ক্ষেত্রফল করব। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে পাই আর এল, ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। পাই পাই ক্যান্সেল হবে, একটা আর ক্যান্সেল হলে পড়ে থাকবে এল বাই আর। আচ্ছা, এল সমান কি, এই যে এল স্কোয়ার সমান এটা রয়েছে, এল সমান কি হবে, দুটো ভাগ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর। এবার এই নিচের আরটাকে যদি আমরা রুটের মধ্যে ঢোকাই তাহলে কি পেয়ে যাব, আর স্কোয়ার, তার মানে চলে আসছে দুটো ভাগ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার আর স্কোয়ার দিয়ে ভাগ করলে 1, এটা কেমন আসবে যদি একটু ভেঙে লিখি, আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার। তার মানে পেয়ে যাচ্ছি সমান দুটো ভাগ আর স্কোয়ার ক্যান্সেল হলে 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। এবার এইচ বাই আর এর ভ্যালুটা দেওয়া রয়েছে কত, 2/1। এটাকে লিখতে পারি এইচ বাই আর সমান 2/1 মানে 2, তাহলে 2 স্কোয়ার সমান কত আসছে, √5। তার মানে আমরা কি পেয়ে গেলাম, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, ভূমির ক্ষেত্রফলটা ভাগ ছিল, ডান দিকে এলে গুণ হয়ে যাবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু এখানে কি √5 ইন্টু √5। তার মানে আমরা পেয়ে যাচ্ছি যে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ, √5 গুণ। 4-এর 9 প্রশ্নে রয়েছে একটি একই উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনাকার এবং একটি ঘনকাকার বাক্সের মধ্যে আয়তঘনাকার বাক্সটি দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 7, উচ্চতা 7 গুণ ও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 7 গুণ ও 3 গুণ। সবচেয়ে বেশি কয়েকটি ঘনকাকার বক্স ওই আয়তঘনাকার বক্সে রাখা যাবে। কি বলেছে, দুটো সেম উচ্চতা, আয়তঘনাকার একটা বাক্স রয়েছে, একটা ঘনকাকার বাক্স রয়েছে, দুজনের উচ্চতা সেম। তা সেই উচ্চতা ধরে নিচ্ছি এইচ একক। ধরি আয়ত ঘনকাকার ও ঘনকাকার বাক্সের উচ্চতা এইচ একক। অতএব আয়ত ঘনকাকার বাক্সের আয়তন, আয়তন সমান কি জানি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দৈর্ঘ্য বলেছে উচ্চতা 7 গুণ, তাহলে পেয়ে যাবো 7h। প্রস্থ বলেছে 3 গুণ মানে 3h।
এটা পেলাম দৈর্ঘ্য প্রস্থ আর রয়েছে উচ্চতা ঘন একক সমান কত পাচ্ছি 7 3 21 এইচ কিউব। এবার ঘনকাকার বাক্সের আয়তন, তা ঘনকের প্রত্যেকটা তো সমান, দৈর্ঘ্য প্রস্থ সব তো সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যেহেতু উচ্চতা আমি পেয়ে গেছি এইচ, তার মানে তার দৈর্ঘ্যটাও এইচ প্রস্থ এইচ, আর ঘনকের আয়তনের সূত্র বাহুর কিউব, তার মানে এইচ এর কিউব ঘন একক। একটু ভাগ করে নেব। অতএব নির্ণেয় ঘনকাকার বাক্সের সংখ্যা কি করে পাবো? টোটাল আয়তন কত আছে আয়ত ঘনকাকার ক্ষেত্রে 21 এইচ কিউব, আর একটা ঘনকাকার বাক্সের আয়তন এইচ কিউব, তা ভাগ করলে কত আসছে 21টি। এটাই উত্তর। 4-এর 10-এর প্রশ্নে ত্রিকোণমিতি থেকে রয়েছে a = b sin θ প্লাস cos θ, আর রয়েছে c = d sin θ মাইনাস cos θ। বলেছে থিটা বৈজিত সম্পর্ক, অর্থাৎ থিটা রাখা যাবে না, এ ও সি এর মধ্যে সম্পর্ক আনতে হবে, এ সির মধ্যে থিটা বৈজিত সম্পর্ক। তা দেখো এক্ষেত্রে প্রথম যে সমীকরণটা রয়েছে sin θ প্লাস cos θ সমান কত আসবে a/b, আর sin θ মাইনাস cos θ চলে আসছে c/d। এবার আমরা কি করব, বোথ সাইডে স্কোয়ার করব, করে অ্যাড করব। তাহলে দেখো এটা স্কোয়ার করলে আমরা কি পেয়ে যাব a স্কোয়ার, ভেঙেই লিখি a/b এর হোল স্কোয়ার, আর এটা স্কোয়ার করলে c/d এর হোল স্কোয়ার। এক্ষেত্রে কি পাবো sin θ প্লাস cos θ হোল স্কোয়ার প্লাস sin θ মাইনাস cos θ হোল স্কোয়ার। তাই এটা ফর্মুলা আসছে দেখো, sin θ কে a আর cos θ কে b ধরলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সমান কি হয় 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে 2 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ভ্যালু আমরা জানি 1, তাহলে 2 × 1 = 2। তাহলে থিটা বৈচিত্র্য সম্পর্ক কি পেয়ে যাচ্ছি a স্কোয়ার বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই d স্কোয়ার সমান 2। এটাই হচ্ছে থিটা বৈচিত্র্য সম্পর্ক। 11 প্রশ্নে রয়েছে যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো যে কোনো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক আছে। খুব ভাইটাল প্রশ্ন, এটা তোমাকে খুব ভালো করে ব্যাখ্যা দিতে হবে। তো যে কোনো একটা স্তম্ভ ধরে নিচ্ছি AB একটা স্তম্ভ, আর প্রথমে তার উন্নতি কোণ ধরে নিচ্ছি সূর্যের, এটা 60 ডিগ্রি, ঠিক আছে। উন্নতি কোণের সঙ্গে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যের বিপরীত সম্পর্ক। ধরি AB সমান H একটি স্তম্ভ এবং সূর্যের উন্নতি কোণ যখন 60 ডিগ্রি, এর ছায়ার দৈর্ঘ্য BC, এটা C নাম দিলাম। অতএব দেখো BC বাই AB, ছায়াটা বার করতে হবে, BC ছায়া, তাহলে ভূমি বাই লম্ব বলতে কি cot 60 ডিগ্রি, তাহলে পেয়ে যাব BC সমান AB ইন্টু cot 60, AB সমান কত ধরেছি H, এটা ধরা আছে H বাই √3। এবার উন্নতি কোণকে যদি আমরা একটু কমিয়ে নিই, অর্থাৎ তো সাপোজ এই পর্যন্ত রয়েছে ছায়াটা D পর্যন্ত, B থেকে D 30 ডিগ্রি, যখন সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি তখন ছায়ার দৈর্ঘ্য কি হবে, ছায়ার দৈর্ঘ্য BD এবং BD বাই আমি আসছি AB, ভূমি বাই লম্ব এটা পেয়ে যাব cot 30 ডিগ্রি, তার মানে পেয়ে যাচ্ছি BD সমান AB ইন্টু cot 30, আর AB সমান কত H, আর cot 30 এর ভ্যালু হচ্ছে √3। তাহলে দেখো যখন হচ্ছে উন্নতি কোণ 60 ডিগ্রি, যখন উন্নতি কোণ, এটা একটু সংক্ষেপে লিখি যে সিম্বল ইউজ করে লিখব, যখন
উন্নতি কোণটা কি হচ্ছে, প্রথমে 30 ডিগ্রি ছিল, সরি 60 ডিগ্রি, তখন h/√3, তাহলে h/√3 আর একটা আসছে h√3। এদের মধ্যে কে বড়? এদের মধ্যে দেখো অবশ্যই h√3 বড় হবে, বড়। h/√3 গ্রেটার দ্যান h√3 যখন কোন ক্ষেত্রে আসছে, দেখো এটা প্রথম ক্ষেত্রে h/√3, তখন তার উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি, আর পরবর্তীকালে যেটা এসছে h√3 যেটা বড়, তখন উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ এটা আমরা লিখতে পারি যে অতএব সূর্যের উন্নতি কোণ, এটা লিখে দিই যেহেতু সূর্যের উন্নতি কোণ ও স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, ও স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি সম্পর্কে আছে, বিপরীত সম্পর্কে রয়েছে। কেননা ক্লিয়ার এটা, যে দেখো উন্নতি কোণ হচ্ছে 60 থেকে 30, যখন উন্নতি কোণ কমছে তখন ছায়ার দৈর্ঘ্য দেখো 60 থেকে 30 হলে ছায়ার দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, তার ছায়ার দৈর্ঘ্য বাড়ছে, উন্নতি কোণ কমছে, তার মানে কি সম্পর্কে রয়েছে, অবশ্যই বিপরীত সম্পর্কে রয়েছে, প্রমাণিত। প্রমাণিত। এরপরে একেবারে শেষ অঙ্কে চলে এসেছি, 4-12 অঙ্ক। কি বলেছে, কোনো একটা পরিসংখ্যা বিভাজনের ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমা। 4-12 অঙ্কটা রয়েছে, মধ্যমা সমান কি রয়েছে, 14.5 প্লাস 45/2 মাইনাস 16/8 ইন্টু 5। এই যে মধ্যমা দেওয়া রয়েছে, এই মধ্যমা শ্রেণী বরাবর নিচের ছকটি পূরণ করতে হবে। কি কি রয়েছে, শ্রেণী সীমানা রয়েছে, আর কি রয়েছে, পরিসংখ্যা, আর রয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক, এটা আমাদের বার করতে হবে। তা দেখো এই ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রের সঙ্গে এটা আমরা কম্পেয়ার করবো। আমরা কি জানি, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। তাহলে L বলতে কি, যে মধ্যমা শ্রেণীটা রয়েছে সেই মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কত, 14.5। তার মানে সীমানাটা শুরু হচ্ছে 14.5 থেকে, কত দূর যাবে, তার ইন্টারভ্যালটা কত, সেটাকে নির্দেশ করে H, টোটাল লেন্থ অফ প্লাস বলতে তোমার যে ইন্টারভ্যালটা থাকবে তার লেন্থটাকে প্রকাশ করে H, যে শ্রেণী দৈর্ঘ্য, যাকে সোজা কথায় বলতে গেলে। তাহলে H বলতে আমরা পেয়ে যাচ্ছি, দেখো কম্পেয়ার করলে 5, তাহলে 14.5 থেকে 5 ঘর দূরে থাকবে উচ্চ শ্রেণী সীমানা, তাহলে 14 আর 5 যোগ করলে 19.5, এটা হয়ে যাচ্ছে কি শ্রেণী সীমানা। এবার পরিসংখ্যা দেখো, F ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, এর জায়গায় 8। এবার আসছি ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। এখানে যে CF আছে, CF এর জায়গায় কে আছে বলো তো, CF এর জায়গায় বেটা বসে আছে 16। এই 16টা অ্যাকচুয়ালি কি, এই যে শ্রেণীটা চলছে তার আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে ঠিক একটা স্টেজ আগে রয়েছে কত, 16। এবার আমরা অঙ্কগুলো করার সময় যখন ছকটা পূরণ করি দেখবে এইভাবে যোগ করতে করতে থাকি, এইরকম আসে। তাহলে এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা 16 যেটা আগের, পরবর্তী যে মধ্যমা শ্রেণীটা রয়েছে তার ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে পাবো, ওই ক্রমযৌগিক পরিসংখ্যা আর পরিসংখ্যার সঙ্গে যোগ করতে হবে, অর্থাৎ 16 আর 8 যোগ করলে আমরা পেয়ে যাব 24। এটাই হচ্ছে অ্যান্সার। তাই এখানে এই পর্বে যে পেজ নম্বর 53 ABTA টেস্ট পেপারের যে কোশ্চেন ছিল তার সলিউশন আমি দেখালাম, 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ। তা এই যে কোশ্চেন পেপারটা একটু লেন্দি হলো, কেননা প্রত্যেকটা অঙ্ক কঠিন নয় কিন্তু অনেক বোঝা আছে এবং খুব লেন্দি অঙ্কগুলো। তা এইভাবে আমি যতগুলো সম্ভব তোমাদের পরীক্ষা আগে যে স্কুলগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। একটু তোমাদের বলি, তোমরা যদি SSDL ম্যাথ পয়েন্টের প্লে লিস্ট বা টোটাল ভিডিও চেক করে দেখো, দেখবে সেক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ ABTA, WBHA, আর আগে থেকেই আপলোড করা চলছে যেগুলো রায় অ্যান্ড মার্টিন যে প্রশ্ন বিচিত্রা। তাহলে তোমাদের টোটালি
সম্পূর্ণ ফ্রিতে এই 3টে জায়গা থেকে তোমাদের যে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো তা ডিসকাস করা চলছে উইথাউট এনি কস্ট, কোনো রকম পারিশ্রমিক ছাড়া। তাই আমার রিকোয়েস্ট, যারা এই ভিডিওগুলি থেকে হেল্প পাচ্ছ অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাও। তোমাদের কমেন্টটা আমাদের কাছে অনেকটা সাপোর্ট দেয়, অনেকটা হচ্ছে শক্তির যোগান দেয় কাজ করার জন্য। আর যারা পুরনো রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলো তোমাদের যে বন্ধুরা এখন যুক্ত হয়নি এই চ্যানেলের সঙ্গে তাদের মধ্যে শেয়ার করো, যাতে করে তোমাদের নয় খুব সহজভাবে এখান থেকে শিখতে পারে। এখানে যে অঙ্কগুলো আমি এক্সপ্লেন করলাম প্রতিটা অঙ্ক একদম চুলচেরা এক্সপ্রেশন। এই যে এক্সপ্লেনেশনটা তোমরা যে কোনো মাপের স্টুডেন্ট দেখলেই বুঝতে পারবে, তাই অঙ্কগুলো আমি খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি। তা সেক্ষেত্রে পরবর্তীকালে আরও বেটার হবে, আরও বেশি বিস্তর আনবো তোমাদের জন্য। তার জন্য কিন্তু একটাই সহযোগিতা, তোমাদের আমার সঙ্গে থাকতে হবে, জুড়ে থাকতে হবে আমার সঙ্গে। আর একটাই কাজ, তোমরা অবশ্যই শেয়ার করো প্রচুর পরিমাণে। নতুন যারা রয়েছো হেল্প পেলেই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যাও, পরবর্তীকালে যাতে আরও যে কোনো আপডেট তোমাদের কাছে খুব শীঘ্রই চলে যায় এবং খুব সহজে এই যে শর্ট কোশ্চেনের ভীতিগুলো রয়েছে সেই ভীতি কাটিয়ে তোমরা অঙ্কে ভালো মার্কস পেতে পারো। আর একটা বলবো যে তোমরা এই সময়টা নষ্ট করো না। জীবনে যদি এই পরীক্ষাটা একবার দিতে চাও এবং খুব ভালোভাবে দিতে চাও তাহলে তোমরা কন্টিনিউ পরিশ্রম করে যাও। একবার হচ্ছে খুব ভালো করে পরিশ্রম করলে সেটা সগর্বে এবং সম্মানের সহিত তোমরা এই রেজাল্টটা সেলিব্রেট করতে পারবে। তা ভিডিওটা এমনি খুব লেন্দি হয়ে গেছে, বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের পর্ব এইটুকু। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, যেখানে আমি সেট যে 3 রয়েছে EBT এর তার সলিউশন নিয়ে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।